এদিকে ইতালি থেকে ভয়ানক দুঃসংবাদ পেল ডক্টর ইউনুস। কপাল পুড়ল ডক্টর ইউনুসের। শেখ হাসিনার মতো ভয়ানক পরিণত হবে তিনার। সবশেষ হার্ড লাইনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন, কিন্তু দুঃসংবাদ সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের। হ্যাঁ দর্শক, এই কথাটা দেশের প্রতিটা জনগণ জানে। ডক্টর ইউনুস যেদিন বিদায় নেবে সেদিন শেখ হাসিনার থেকেও ভয়ানক বিপদে পড়বে, শেখ হাসিনার থেকেও ভয়ানক ভাবে পতন ঘটবে ডক্টর ইউনুসের। দর্শক, ইতালিতে যখন যায় তিনি, তখন রীতিমতো একদিনে 5 বার তিনার উপর হামলা করা হয়। তিনি বর্তমান ক্ষমতায় প্রধান, তিনার উপর বর্তমানে এই হামলা হয়। যখন তিনার কাছে ক্ষমতায় থাকবে না, তখন তিনার কি অবস্থা করবে এই আওয়ামী লীগ, তা কিন্তু কল্পনার বাইরে। দর্শক, যাই হোক, মূল আলোচনায় আসি। সেটা হলো ডক্টর ইউনুস, আপনারা জানেন, ইতালিতে সফরে গিয়েছিল। ইতালি সফর করে সম্প্রতি আজকেই ফিরেছে বাংলাদেশে। তবে কোনো প্রকার সুসংবাদ নিয়ে না, দুঃসংবাদ নিয়ে ফিরেছে ডক্টর ইউনুস। অবশেষে এই দুঃসংবাদের কারণে বিদায় নিতে বাধ্য হচ্ছে। হার্ড লাইনে কঠোর অবস্থানে গ্রহণ করেছে সেনাপ্রধান ওয়াকার। তিনি আর এই আকাম কুকাম চোখের সামনে দেখতে পারতেছে না, যে কোনো সময় তিনাকে বহিষ্কার করা হবে। দর্শক, কথা বাড়াবো না, চলুন বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। বিজ্ঞ বিশ্লেষকরা এ নিয়ে কথা বলেছে, তিনাদের মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। দর্শক, তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। চলুন স্ক্রিনে। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন, কিন্তু দুঃসংবাদ সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন, সেই প্রশ্নটাও উঠেছে এবং গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের ফটোকার্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে গণমাধ্যম, কি হলো, স্বার্থহানির ব্যাপার, ইতালিতে কি ঘটলো, সেটা প্রফেসর ইউনুস ইতালিতে থাকা অবস্থাতেই এই খবরটা কেন আসলো, তাহলে আমরা ইতালিতে ভ্রমণ করে কিংবা ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো, সেটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম, আমাদের প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর থেকে দেশে ফিরেছেন। দেশে যখন ফিরেছেন, গতকালকে তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়েই একটা খুব খারাপ খবর তিনি নিজেই দিয়েছেন। তিনি যখন এই খারাপ খবরটা দিচ্ছেন, তখন সেটা বাংলাদেশের জন্য সত্যিই একটা বড় উদ্বেগের খবর। চ্যানেল 24-এর নিউজটা আপনারা দেখে নিতে পারেন। এই খবরটা কিন্তু সব গণমাধ্যম করেনি। চ্যানেল 24 যেটা বলছে, ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন এটা। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে এই কথাটা তিনি বলেছেন। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে যখন এই কথা বলেছেন, তখন অন্য একটা সাক্ষাৎকারে তিনি আবার ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতালি সরকারের সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছে, ভালো কথা হয়েছে, ভালো একটা সমঝোতা হয়েছে। এবং ইতালির সরকার বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি রোমের যিনি মেয়র, তিনি বলেছেন মেয়র সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, তাকে বলেছি এই ব্যাপারটা, অর্থাৎ যারা যাদের বৈধতা নেই ইতালিতে আছে, তাদের ফেরত পাঠানো কিংবা তাদের ব্যাপারে সিদ্ধান্ত মেয়র আমাকে আশ্বস্ত করেছে যে ফেরত পাঠানোটাই তো সমাধান না, কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমাদের দুই পক্ষকেই ভাবতে হবে, দুই পক্ষকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। এরকম কথাও তিনি আরেকটা সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন ব্যাপারটা ইতালি সরকারের, যখন ব্যাপারটা ইতালির প্রধানমন্ত্রীর কিংবা ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তখন তিনি এই ব্যাপারে কথা বলেছেন রোমের মেয়রের সাথে। রোমের মেয়রের সঙ্গে কথা বলেছেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। এখন ব্যাপার হচ্ছে যে সরকারের, যে আমি যদি বাংলাদেশ সরকারের কথাই বলি, যে বাংলাদেশ সরকারের একটা পররাষ্ট্র নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি ঢাকা উত্তরের মেয়র কিংবা দক্ষিণের মেয়র সিদ্ধান্ত দিতে পারবে? সেটা নিয়ে কি কেউ এই ঢাকার মেয়রের সঙ্গে মিটিং করবে কিংবা সেটা নিয়ে কোনো আলোচনা করবে?
ব্যাপারগুলো কেন যেন মানে একেবারে উদ্ভট লাগছে, ব্যাপারগুলো কোনো কিছুই মানে খাপে খাপে মিলছে না, ব্যাপারগুলো এক ধরনের কেমন যেন হয়ে যাচ্ছে। যে যেটা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা কিংবা সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা, সেই আলোচনাটা তিনি একটা ইতালির একটা শহরের মেয়রের সঙ্গে আলোচনা করছেন এবং সেটা সাক্ষাৎকারে সেটা বলছেনও। ইতালির রোম শহরের মেয়রের কি সেই ক্ষমতা আছে ইতালির পররাষ্ট্র নীতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, কিংবা তার কি সেটা এখতিয়ারের মধ্যে পড়ে? সেটাও একটা বড় প্রশ্ন। চ্যানেল 24 কি বলছে ছোট্ট করে একটু জেনে নিই। ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে, তবে তিনি এটা যেমন বলছেন, তিনি আবার এটাও বলছেন যে তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারেও তারা বলেছে সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে, এই সুযোগ তৈরি হচ্ছে এবং আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত এই সুযোগটা কাজে লাগানোর। তিনি বলছেন যে ইতালিতে অবৈধ যারা তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে, পরবর্তীতে বৈধভাবে তারা কর্মী নেবে এই সুযোগ তৈরি হয়েছে। সেটা হতেই পারে, যে কোনো দেশের সঙ্গে হতে পারে, কিন্তু ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কল্পনার রাজ্যে থাকার ব্যাপারটা একটা। আর ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমার দেশের নাগরিকদের যারা ইতালিতে রয়েছে, যাদের বৈধতা নেই, কাগজপত্র শতভাগ নেই, তাদেরকে কাগজপত্র সংশোধনের সুযোগ তারা দেবে না, তাদেরকে তাদের দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। এখানেই তো আমাদের কূটনৈতিক পরাজয়, কূটনৈতিকভাবে আমরা সফল হতে পারিনি, পরাজিত হয়েছি বলে এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা তাহলে ইতালি সফর করে কি পেলাম? হ্যাঁ, আবার প্রসঙ্গ আসতে পারে যে ইতালিতে তো আমরা সফর করেছি বিশ্ব খাদ্য সংস্থার আমন্ত্রণে, ইতালি সরকারের আমন্ত্রণে নয়, কিংবা ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ের ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো বলেছেন যে এখানে খাদ্য সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ইতালির সরকারের বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা মিটিং করবেন। সেই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিরা কারা, কাদের সঙ্গে মিটিং করলেন সেটা তো আমরা বুঝতে পারলাম না। আমরা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পেজে দেখলাম যে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে, ওই ছোটোখাটো কোন কোন দলের প্রেসিডেন্টের সঙ্গে, ইতালির একটা উপজাতি গোষ্ঠীর নেতার সঙ্গে মিটিং, এরকম মিটিংগুলো আমরা দেখছি। আবার ইতালির রোম শহরের মেয়রের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করা, এই ঘটনাগুলো দেখছি। কিন্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী কিংবা ইতালির ওই পর্যায়ের কেউ, কোনো মন্ত্রী, তাদের সঙ্গে মিটিংয়ের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে ঊর্ধ্বতন কাদের সঙ্গে মিটিং হলো? আর আমরা কূটনৈতিকভাবে কি অর্জন করলাম, ইতালির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি স্থাপন করলাম যে তারা আমাদের কোনো ধরনের সুযোগই দেবে না, তারা যাদের কাগজপত্র নেই, যারা শতভাগ বৈধ নয়, তাদেরকে একেবারে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশে। অর্জনটা কি হলো সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় অর্জনটা কি হলো? অর্জন কিছু হলো নাকি শুধুই একটা সফর হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বরাবরই একটা কথা বলি, চা দোকানে বৈশা বৈশা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখার সময় মেসির নিয়েও কিন্তু আমরা সমালোচনা করি, আরে কোন দিকে একটা শট মারলো, এটা তো ডাইনা মারার দরকার ছিল। অথবা ক্রিকেটারদেরকে নিয়েও আমরা হতাশ হই, মনে করি যে এই বলটা তো ছক্কা মারার বল, কারণ আমরা খেতে, তারপর হচ্ছে স্কুলের মাঠে, বাড়ি ডাঙিনায় ক্রিকেট ফুটবল খেলে যে জ্ঞান অর্জন করছে, সেখান থেকে মনে হয় যে ইন্টারন্যাশনাল যেই খেলাগুলা সেখানে হয়তো এটা সম্ভব, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারকে নিয়ে সমালোচনা করা খুবই সোজা, কিন্তু সরকারে বসায় দিলে ডক্টর ইউনূসের মতন একজন ব্যক্তিরেও রাতারাতি কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতির দিকে সামনে ওনারা আসতেছে, এটা আজকে আমার কাছে মনে হয় কর্নেল ওলি বা সোশ্যাল মিডিয়াতে ওনারা নিয়ে যে অবস্থান, রাজনৈতিক দলগুলোর অবস্থান, সবাই কিন্তু একটা ভবিষ্যৎবাণী দিচ্ছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন সাধারণ মানুষের কথা আমরা খুব আমলে নেই না, কিন্তু আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি কর্নেল ওলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুব দল হিসাবে বড় না হলেও ব্যক্তি আইডেন্টিটি হিসাবে তিনি একটা আলাদা ক্যারেক্টার। তো তিনি আজকে বলছেন যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনার মতন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আবার পালানোর আগে ঠাপানোর চিন্তা করতেছেন ডক্টর ইউনূসকে।
কি বলছে পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু আবার বৈশা আছে যে কখন সরকার থেকে পর্বে পুলিশ আর্মি সরে যাবে তখন ওনাকে বাটে ফালাবে, রাস্তাঘাটে অপমান করবে। আবার অপরদিকে আওয়ামী লীগ বৈশা আছে যে কখন ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরবে, ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের যত শাখা আছে সবগুলাতে ছাত্রলীগ যুবলীগের অফিস বানাবে। একটা অশনির সংকেত কিন্তু ডক্টর ইউনূসের জন্য আছে। এখন কেন তিনি এই বক্তব্য দিলেন? তিনি বলছেন ডক্টর ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে শেখ হাসিনার মতন, এটা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। কারণ কোন জিনিস তার নিয়ন্ত্রণে নাই। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নাই। ওই যে আমি বললাম না যে রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের চেয়ারটার মধ্যে বসার মধ্যে বা অন্যের সমালোচনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখন কেন তিনি বলছেন, তার বক্তব্য হচ্ছে যেখানে সেখানে খুন হচ্ছে, যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে, দাবি দাওয়া আদায় করছে, এটা মগের মূল্যকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামেও গোলমাল হচ্ছে, রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকালকে ডক্টর ইউনূসের একটা কথা শুনে আমারও হাসি পেয়েছে। শেখ হাসিনা যেমন বলতো 16 কোটি 18 কোটি বাঙালিকে তিনি খাওয়ান, ডক্টর ইউনূস একই কথা বললেন গতকালকে যে তিনি নাকি 17 কোটি বাঙালিকে খাওয়ান, সেখানে 13 লাখ রোহিঙ্গাকে তিনি আইনা মানে এখানে আশ্রয় দেওয়া যাদেরকে হয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। ডক্টর ইউনূসকে নিয়ে তো ভাই আমরা যতদূর জানি তিনি ট্যাক্সই দেন না ঠিক মতো, এটা নিয়ে এনবিআর থেকে মামলা ছিল ওনার বিরুদ্ধে 666 কোটি টাকা, ক্ষমতায় বসে তিনি এটি আগে ছড়াই নিছেন। তো সেইখানে তিনি আসলে কাকে খাওয়ান এই কথাটা বুঝলাম না, এটা নিয়ে কিন্তু কালকে ট্রল হয়েছে। এখন কর্নেল অলি আহমেদ বলছেন যে যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল, এই ধরনের লোকের সঙ্গে তার খুব সখ্যতা কম। আর এখানে বিভিন্নভাবে তিনি বলছেন যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে অনেকগুলো ব্যাংক, অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? বিশেষ করে ইসলাম ব্যাংকের মধ্যে জামাত যে অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেটা নিয়ে বলছেন। যেখানে সরকারি দায়িত্ব নতুন মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় বের করে দিচ্ছি। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা হেসে খেলে বেড়াচ্ছেন, মানুষ যে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, জনাব নাইম সাহেব এবং শিমুল সরকার সাহেব দুজনের মুখ থেকে আমরা বিস্তারিত প্রতিবেদন দেখলাম এবং শুনলাম। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক আসলেই কি বাংলাদেশ ভালো চলতেছে, আপনার কি মনে হয়? বিশেষ করে বাংলাদেশের প্রসিদ্ধ একটা জেলা খুলনা জেলাতে এই গত 1 বছরে 60টির বেশি মার্ডার হয়েছে প্রকাশ্যে, আরো অন্য অন্য জেলা তো বাদ। তাহলে শেখ হাসিনার সময় কি এমন হতো, আপনার কি মনে হয়? নাকি এখন, নাকি সেই সময় হতো প্রচার হতো না ভয়ে? আপনার কি মনে হয়? এ বিষয়ে মতামত দেওয়ার আমি কেউ না, আপনারা মতামত দিবেন যে এখন বাংলাদেশ ভালো চলতেছে নাকি শেখ হাসিনার সময় বাংলাদেশ ভালো চলতো। আপনার মতামতটি দেখতে চাই। তবে এখন যারা আমাদের চ্যানেলে আওয়ামী লীগের দর্শক আছে, আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন একটু জয় বাংলা স্লোগানটা দিয়ে যাবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।